যে মানুষটিকে গেঁয়ো বলে অবজ্ঞা করত সেই মানুষটিই বেরোলেন জাতীয় সঙ্গীত একাডেমির রত্ন। দর্শকেরা কলকাতা নগরীতে প্রতিদিনের মতোই ব্যস্ততা চলছিল। সেই নগরীরই এক নিরিবিলি এলাকায় এক বিশাল অট্টালিকা দাঁড়িয়ে, যার বাহিরঙ্গ দেখে সবকিছু ভীষণ নিখুঁত ঠেকত, তবে অন্দরে আত্মীয়তার বাঁধনে চিঁড় ধরতে শুরু করেছিল। ওই পরিবারের গৃহবধূ ছিল রিয়া। রিয়া উচ্চশিক্ষায় শিক্ষিতা ছিল, চটপটে ছিল, আর নিজস্ব পৈতৃক নিবাসে সর্বদাই এমন বিষয়েই অহংকার প্রকাশ করত যে সে দুনিয়ায় কোনোদিন কারো কাছে হার স্বীকার মানেনি। বিবাহের পরে যেদিন সে ওই সংসারে পৌঁছল, তখন প্রথম কয়েক মাস সমস্ত কিছু মনমতোই চলছিল। শাশুড়িমা নম্র প্রকৃতির ছিলেন, জীবনসঙ্গী সৌভিক ব্যবসায় মগ্ন থাকত, এবং তার শ্বশুরমশাই কেদারবাবু খুব অল্প বুলি আওড়াতেন। সাদামাটা ফতুয়া পরিহিত, পায়ে জীর্ণ পাদুকা, আঙুলে হয়তো বাগান কাটার কাঁচি, আর নয়তো কোনো শুকনো ডাল। ঠিক এমনই ওনার বেশভূষা ছিল। রিয়ার প্রথমাবধি কেদারবাবুকে খানিকটা বেমানান ঠেকত। তিনি বড্ড অল্প বুলিয়া ওড়াতেন, পারিবারিক ব্যাপারে কোনো মাথা ঘামাতেন না, পাড়াপড়শির সাথেও তেমন আড্ডা জমাতেন না কখনো। এলাকার বাসিন্দারা ওনাকে শ্রদ্ধার সহিত প্রণাম জানাত, অথচ তিনি কেবল সামান্য ঘাড় দুলিয়ে অন্দরে ঢুকে পড়তেন। রিয়ার দৃষ্টিতে এ ব্যাপারগুলোই নাটকীয় ঠেকত। ওর ধারণা জন্মাত, যেই লোকটা ঠিকঠাক একটা বাক্য গুছিয়ে বলে না, যে সর্বদা সেকেলে আচরণে অভ্যস্ত, যার বাইরের কোনো অভিজ্ঞতাই নেই, তাকে প্রতিবেশীরা এত কদর কেন দেখায়? আস্তে আস্তে ওর অন্তরে প্রবল দম্ভ বাসা বাঁধতে আরম্ভ করল। একদা দ্বিপ্রহরের বেলা চলছিল। বাসভবনে রিয়ার দুজন সখী উপস্থিত হয়েছিল। আড্ডা জমছিল গহনার, পেশার, মেট্রোপলিসের, আর অবশেষে শ্বশুরকুলের। রিয়া শুরুতে মুচকি হাসছিল, অতঃপর যেন ও মোক্ষম সময় পেয়ে বসল। ও মৃদু শব্দে হাসল এবং জানালো, কি জানাবো দোস্ত, আমার শ্বশুরমশাই মানুষটা তো পুরোপুরি পশ্চাৎপদ মানসিকতার। না ঠিকভাবে রিমোট ধরতে জানেন, না অতিথির সামনে ভদ্রভাবে বসতে জানেন, একেবারে গেঁয়োদের মতো আচরণ। ওর সখীরাও খিলখিলিয়ে উঠল। রিয়া আনন্দ কুড়াতে লাগল। ও প্রসঙ্গটা আরও দীর্ঘ করল। ঠিকমতো বলতে গেলে মাঝে মাঝে ধারণা জন্মায় আমি কোনো পাড়া গায়ের আদিম কালে পৌঁছে গেছি। সংসারে এমনভাবে কাটান যেন আধুনিকতার সাথে বিন্দুমাত্র যোগাযোগই ঘটেনি। সৌভিকও সর্বদা সম্মান সম্মান জপতে ব্যস্ত থাকত। আজ অকারণে কোনো মানুষকে এতটা আশকারা দিয়ে বসালে তো এমনটাই ঘটবে। ঠিক কি? এই মন্তব্য ছুড়ে ও নিজেও অট্টহাসি হাসল। তবে ওই ক্ষণে চৌকাঠের পাশে মৃদু একটা আওয়াজ বাজল। রিয়া ঘাড় ফেরাল। কেদারবাবু ওইখানেই থমকেছিলেন। মুঠোর মাঝে চারা গাছ ছিল। চোখে মুখে না ছিল ক্রোধ, না কোনো ক্ষোভ, কেবল এক অজানা শূন্যতা ছিল। তিনি এক পলকের তরে রিয়ার পানে চাইলেন, এরপর নিঃশব্দে বারান্দার কোণে টবটি নামিয়ে রাখলেন আর নিজস্ব কক্ষে চোখে পড়লেন। কামরায় কয়েক মুহূর্তের খাতিরে পিনপতন নীরবতা নামল। রিয়ার এক সখী ফিসফিস করে জানালো, বোধহয় লোকটা টের পেয়েছেন। রিয়া তৎক্ষণাৎ তাচ্ছিল্যের ভঙ্গিতে জবাব দিল, তো শুনে ফেলেছে তো কি ঘটেছে? আমি কি আদেও মিথ্যে উগরেছি? সেই বাক্য তো পুরোপুরি বেপরোয়াভাবেই জানিয়ে দিল। তবে বিধাতা জানেন কেন ওই দিন গোধূলি অবধি সংসারের পরিবেশ থমথমে ঠেকছিল। শাশুড়িমাও নীরবতা পালন করলেন। সৌভিক কারখানা থেকে ফিরে সোজা আপন পিতার কামরায় ঢুকে পড়ল এবং কেদারবাবু চিরকালের মতোই নিশ্চুপ রইলেন। এত নিশ্চুপ যে যেন কোনো ভারী কপাট ভেতর থেকে আটকে দেওয়া হয়েছে। নৈশভোজের ডাইনিং টেবিলেও অজানা গুমোট ভাব বিরাজমান। রিয়া পরিস্থিতি হালকা করার প্রয়াস চালালো, কিন্তু কেউই ওকে সঙ্গী দিল না। সৌভিক কেবল এইটুকুই শোনাল, সমস্ত লোক সেরকম থাকে না যেমনটা বাহির থেকে ঠেকে। রিয়া কতিপয় ব্যক্তিত্বকে চিনতে বিলম্ব ঘটে। রিয়ার অন্তরে মন্তব্যটি বিঁধল।
ও তড়িঘড়ি করে উল্টে শোনালো, তো আমি কি কোনো মিথ্যে রটিয়ে ফেলেছি? বাস্তব ঘটনা প্রকাশ করা কি অপরাধ? সৌভিক ওর পানে চাইল, তবে এইবার ওর দৃষ্টিতে কোনো ক্ষোভ চলেনি, এক চরম বিষণ্ণতা ফুটেছিল। অপরাধ বাস্তব ঘটনা তুলে ধরায় ঘটে না, সৌভিক নিচু কণ্ঠে জানালো। অন্যায় তখনই ঘটে যখন আমরা অপরকে না বুঝেই বিচার চাপিয়ে বসি। রিয়া স্তব্ধ বনে গেল, কিন্তু অন্তরালে ওর দম্ভ তখনও চূর্ণ হয়নি। ওর ধারণা জন্মালো প্রত্যেকেই কেবল বিষয়টি টানা হ্যাচড়া করছে, অথচ পরদিন প্রাতেই এমন ঘটনা ঘটল যা প্রথমবার ওর মগজে সামান্য চাঞ্চল্য সৃষ্টি করে ছাড়ল। বাসভবনের সম্মুখে একটি কালো ফিয়াট এসে দাঁড়ালো। যানটি খুব একটা সস্তা ঠেকছিল না, আর ওটা হতে নামা দুজন ভদ্রলোক সোজা গেট বরাবর পৌঁছল। উভয়ের মুঠোতেই ব্রিফকেস ঝুলছিল, অবয়বে রাশভারী ভাব ছিল, এবং ঢুকেই তারা প্রশ্ন ছুড়ল, পণ্ডিত কেদারনাথ কি বাসায় উপস্থিত? রিয়া ওই মুহূর্তে বারান্দায় পাতাবাহারে জল ঢালছিল। ও সামান্য বিস্ময়ের বশে জানালো, আজ্ঞে আছেন, তবে আপনারা কারা? ওদের মাঝখান থেকে একজন বিনয়ী কণ্ঠে জানালো, আমাদের ওনার দরকারে খুব বিশেষ প্রয়োজন রয়েছে। আজ একাডেমিতে ওনার পদার্পণ ভীষণ আবশ্যক। রিয়ার চলন সেখানেই থমকে দাঁড়ালো। একাডেমি? ও প্রথমবারের মতো গভীরভাবে ওই আগন্তুকদের চেহারার পানে দৃষ্টিপাত করল। ওনারা কোনো তুচ্ছ কারণে পৌঁছননি। ওনাদের আচরণে শ্রদ্ধা ঝরছিল, প্রতীক্ষা ভাসছিল, আর এমন এক আভিজাত্য মিশেছিল যা ভিয়ার মস্তিষ্কে প্রথমবার জিজ্ঞাসা খাড়া করে ছাড়ল। বস্তুত ওর নিভৃতচারী সাদামাটা স্বল্পভাষী শ্বশুরের একাডেমির সাথে কিসের যোগাযোগ ঘটল এবং কেন ওনাদের পদার্পণের পূর্বেই সংসারের অন্দরে থাকা প্রত্যেক সদস্য যেন সমস্তটাই টের পেত, কেবল ও নিজে লজ্ঞতার আধারে ডুবেছিল। এইখান থেকেই রিয়ার অস্তিত্বের ওই বাস্তবতা আরম্ভ হতে যাচ্ছিল, যা ওর প্রত্যেকটি তাচ্ছিল্যকে ওর সম্মুখে আয়নার মতো দেখানোর অপেক্ষায়। প্রভাতের ওই ক্ষণটি রিয়ার মগজে গেঁথে রইল। কালো যান, গেটে অপেক্ষারত দুজন রাশভারী ভদ্রলোক, আর ওনাদের ঠোঁট হতে নিঃসৃত ওই একটি শব্দ, একাডেমি। ওর ক্ষণে ক্ষণে ওইটাই ধারণা জন্মালো যে সম্ভবত ও পরিষ্কারভাবে শ্রবণে ভুল করেছে। ওর শ্বশুর এবং একাডেমি এই বিষয়টি ওর মগজেই প্রবেশ করছিল না। ঠিক তখনই ভেতর হতে সৌভিক বেরিয়ে আসলো। ও ওই দুজন অতিথিকে নজর করল এবং অত্যন্ত শ্রদ্ধার সহিত জানালো, বসুন, আমি পিতাকে ডেকে আনছি। রিয়া আতকে সৌভিকের পানে নজর ফেরালো। ওর চেহারায় বিন্দুমাত্র কোনো বিস্ময়ের ছাপ পড়েনি, যেন ওই তামাম ঘটনা ওর কাছে আচমকা ঘটেনি, যেন ও পূর্ব মুহূর্ত থেকেই অবগত ছিল যে ওই ভদ্রলোকেরা কী কারণে উপস্থিত। এই ব্যাপারটি রিয়াকে অধিকতর বিচলিত করে তুলল। কয়েক পলক পেরোতেই কেদারবাবু নিজস্ব কামরা হতে অন্দরে পা রাখলেন। ওই মলিন ফতুয়া, ওই প্রশান্ত অবয়ব, ওই মন্থর হাঁটাচলা। তবে তিনি অন্দরে পা রাখতেই উভয় অতিথি তৎক্ষণাৎ টান টান হয়ে শটান দাঁড়াল। ওনাদের মাঝে একজন অবনত হয়ে প্রণাম জানালো এবং শোনাল, গুরুজি, উদ্যোকার জলসা আপনাকে ব্যতীত আরম্ভ করা সম্ভব নয়। সভাপতি মহোদয়ও আসন গ্রহণ করেছেন, সকলে আপনারই প্রতীক্ষায়। গুরুজি এই সম্বোধনটি রিয়ার শ্রবণেন্দ্রিয়ে বজ্রপাতের মতো আঘাত হানল। ও ভাবল, সম্ভবত সৌজন্যের বশবর্তী হয়ে এমনটা উচ্চারণ করেছে। কিন্তু পরক্ষণেই অপর ভদ্রলোকটি শোনাল, জাতীয় সঙ্গীত একাডেমির শাস্ত্রীয় বিভাগের রজত জয়ন্তীতে আপনার মূল পরিবেশনা স্থিরীকৃত রয়েছে। আপনি উপস্থিতির প্রতিশ্রুতি রক্ষা করেছিলেন গুরুজি, সেহেতু আমরা স্বয়ং এসকর্ট করতে হাজির হলাম। রিয়ার মুঠো হতে জলের ঝাড়ি প্রায় খসেই পড়ছিল। ও তৎক্ষণাৎ সৌভিকের পানে দৃষ্টি ঘোরাল। সৌভিক কেবল এক পলকের তরে ওর চোখে পলক ফেলল, এরপর দৃষ্টি এড়িয়ে গেল। ওই চাহনিকে কোনো অবজ্ঞা মেশেনি, তবে এক নিস্তব্ধ যন্ত্রণা ঠিকই লুকিয়েছিল, যেন ও বোঝাতে চাইল, এবার উপলব্ধি করো। রিয়ার অন্তরাত্মায় কিছু একটা নাড়া দিয়ে বসল। কেদারবাবু অত্যন্ত ধীর কণ্ঠে শোনালেন,
আমি তো বারণ করিনি, কেবল সামান্য ফুরসত প্রয়োজন ছিল। অতঃপর তিনি কামরায় ফিরতে উদ্যত হলেন। তখনই শাশুড়িমা ফিসফিস করে তাগিদ দিলেন, আপনি পোশাক পাল্টে নিন, বিলম্ব ঘটে যাবে। রিয়া এইবার নিজেকে রুখতে সক্ষম হল না। ও মন্থর অথচ কম্পিত কণ্ঠে প্রশ্ন ছুড়ল, এরা কি শোনাচ্ছে? কিসের জলসা? এবং বাবামশাই ওইখানে কি পরিবেশন করবেন? বারান্দায় কয়েক পলকের তরে থমথমে নীরবতা গ্রাস করল। শাশুড়িমা রিয়ার পানে দৃষ্টি ফেরালেন। উনার চাহনিতে ক্রোধ সামান্য, যন্ত্রণা অধিক বিরাজমান। উনি অত্যন্ত নিচু স্বরে শোনালেন, যেই লোকটিকে তোমার মূর্খ বলে বোধ হয় না বৌনা, ওই ব্যক্তিটি জাতীয় সঙ্গীত একাডেমিতে 2.5 দশক সেতার শিখিয়েছেন, অগুন্তি শিষ্যদের তালিম দিয়েছেন, রাগমালা রচনা করেছেন। গুণীরা অদ্যবধি ওনাকে ওস্তাদ জ্ঞানে। রিয়া যেন প্রস্তর মূর্তি বনে গেল। কি? ওর জিহ্বা গলে কেবল এইটুকুই স্খলিত হল। সৌভিক অগ্রসর হয়ে জানাল, পিতা কেবল বাদ্যকর ছিলেন না রিয়া, প্রতিষ্ঠানের সর্বাধিক সমাদৃত পণ্ডিতদের মাঝে শীর্ষস্থানীয় ছিলেন। তিনি আজীবনকাল কোনো আড়ম্বরপূর্ণ আচরণ প্রদর্শন করেননি বিধায় তোমার ধারণা জন্মেছিল যে তিনি কিছুই বোঝেন না, তিনি স্মার্টফোন ব্যবহার বোঝেন না, এমনটাই তুমি স্থির করে বসেছিলে। অথচ বাস্তবতা দাঁড়ায় যে তিনি নিজেকে কখনোই খ্যাতির মোহমায়ায় জড়াননি। রিয়া রক্ষীগোলক বিস্ফারিত হয়ে পড়ল। ওর বোধ জাগল যেন কোনো ব্যক্তি ওর পদতলের জমি ছিনিয়ে নিল। ওর গত দিবসের নিজস্ব উপহাসের স্মৃতি ফিরে আসল। আপন সখীদের সম্মুখে উচ্চারিত বাক্যগুলো মগজে বাজল গেঁয়ুদের মতো, এবং বর্তমানে ওই মন্তব্যগুলোই ওর কর্ণকুহরে অগ্নিকুণ্ডের রূপ ধরে প্রতিধ্বনিত হচ্ছিল। ঠিক তখনই কেদারবাবু পুনরায় অন্দরে পা রাখলেন। এইবার ওনার মুঠোয় একটি জীর্ণ চামড়ার বাক্স ধরা, অত্যন্ত সযত্নে আগলানো ছিল। তিনি কাহাকেও কোনো বাক্য শোনালেন না, সরাসরি গেটের অভিমুখে অগ্রসর হলেন। জানের নিকটে পা রাখতেই ওই দুজন অতিথি পুনরায় শ্রদ্ধার সহিত সোজা দাঁড়িয়ে গেল। একজন ওনার খাতিরে গাড়ির পাল্লা উন্মুক্ত করল। কেদারবাবু আসন গ্রহণ করলেন এবং যানটি আস্তে আস্তে প্রস্থান করল। রিয়া চৌকাঠেই আটকে রইল। ওর অন্তরাত্মায় প্রথমবার দম্ভের পরিবর্তে অনুশোচনা এসে রাজত্ব কায়েম করেছিল। তবে অদ্যাবধি ঘটনাটি সম্পূর্ণভাবে জলের মতো প্রাঞ্জল হয়নি। যদি কেদারবাবু এত বড় মাপের পণ্ডিতই ছিলেন, তবে তিনি কোনোদিন প্রকাশ করেননি। কি কারণে? সংসারে কোনোদিন কথাবার্তা ওঠেনি কেন? অন্দরমহলে কোনো আলোকচিত্র ঝোলানো নেই, কি কারণে? কোনো মানপত্র, কোনো স্মারক, কোনো আত্মপ্রচার নেই কেন? ও শাশুড়ি মাকে প্রশ্ন ছড়ল, মা জননী, পিতামশাই যদি এতটাই প্রখ্যাত শিল্পীই ছিলেন, তবে আমি বাসভবনে কখনো বিন্দুমাত্র আঁচ পাইনি কেন? শাশুড়িমা বুক চেরা নিঃশ্বাস ত্যাগ করলেন। ওনার চেহারায় অতীত স্মৃতির মলিনতা ভর করল। কেননা তোমার পিতামশাই সর্বদাই আউড়েতেন, স্বীকৃতি কাঁচের ফ্রেমে নয়, শ্রোতাদের অন্তরে বাঁচা বাঞ্ছনীয়। অবসর গ্রহণের পশ্চাতে তিনি সমস্ত অর্জন বাক্সে বন্দি করে লুকিয়ে ফেললেন। শোনালেন, এবার যশখ্যাতি হতে তফাতে নিঃশ্বাস নিতে চাই, কেবল গাছপালা, পরিবার এবং নিস্তব্ধতা। সৌভিক নিচু কণ্ঠে জানাল, আরও একটি কারণ নেপথ্যে বর্তমান। রিয়া ওর পানে দৃষ্টিপাত করল। কি? সৌভিক কয়েক পলক নীরবতা পালন করে অতঃপর শোনাল, পিতা আপন কেরিয়ারে যতখানি কদর কুড়িয়েছেন, ঠিক ততখানি এক ভয়ানক আঘাতও সয়েছেন। ওনার সর্বাধিক স্নেহের শিষ্য একদা ওনার বিশ্বাস চূর্ণ করে ছেড়েছিল। ওই বেইমানির পশ্চাতে পিতা ভীষণ পাল্টে গেলেন। তিনি মানুষের সহিত ওঠা বসা সীমিত করে ফেললেন, বাক্য বিনিময়ে কমিয়ে আনলেন। বাহ্যিকভাবে সাদামাটা দর্শনের মানুষ বনে গেলেন, অথচ আত্মিকভাবে অধিকতর মহান হয়ে দাঁড়ালেন। রিয়া এইবার মানসিকভাবে গুড়িয়ে গিয়েছিল।
ও প্রথমবার উপলব্ধি করতে পারল যে ও কেবলমাত্র একজন ব্যক্তিকে তাচ্ছিল্য করেনি, ও এক অখণ্ড সাধনা, এক নিরলস অধ্যবসায়, এক অসীম গৌরবের উপহাস করেছে কেবল এই অজুহাতে যে ও ওনাকে চিনতে ব্যর্থ হয়েছে। অপরাহ্ন পার হতে লাগল, তবে রিয়ার মন মস্তিষ্ক কোথাও স্থির হল না। ও ক্ষণে ক্ষণে কেদারবাবুর কামরার অভিমুখে নজর দিচ্ছিল। প্রথমবার ওর ওই কামরাটি আট পৌরে বলে ঠেকল না। ওর ধারণা জন্মালো যেন ওই প্রকোষ্ঠের নিস্তব্ধতার আড়ালে কোনো মহান আখ্যান তালাবন্ধ রয়েছে। গোধূলি লগ্নে যখন প্রত্যেকে আপন আপন কর্মে মগ্ন ছিল, রিয়া দ্বিধাবোধ নিয়েই ওনার কক্ষের সমীপবর্তী হল। পাল্লা আধখানা ভেজানো ছিল, অভ্যন্তরে সুগন্ধি ধূপের সুবাস ভাসছিল। ডেস্কের ওপরে রিডিং গ্লাসের নিকটে কিছু স্বরলিপি সাজানো ছিল এবং দেয়ালের এক প্রান্তে একটি প্রাচীন সেগুনের তোরঙ্গ। রিয়ার হৃদয় দ্রুত গতিতে স্পন্দিত হতে আরম্ভ করল। বিধাতা জানেন কেন ওর বোধ জাগল ওই তোরঙ্গে কেবল খাতা নয়, ওর নিজস্ব পাপের দর্পণ লুকানো রয়েছে। ও সন্তর্পদে অন্দরে পা বাড়াল, আঙুল থরথর করছিল এবং ওর দৃষ্টি ওই তালাবন্ধ তোরঙ্গের পানে গিয়ে আটকে গেল। রিয়া কয়েক সেকেন্ড দরজাতেই জমে রইল, বক্ষস্থল সজোরে স্পন্দিত হচ্ছিল। এরপর ও মনোবল সঞ্চয় করে ধীর পায়ে প্রকোষ্ঠের অভ্যন্তরে কদম ফেলল। চতুর্দিকে পিন পতম নীরবতা বিরাজমান, কেবল টাইম পিসের টিকটিক ধ্বনি কর্ণে আসছিল। ওর দৃষ্টি বারবার ওই প্রাচীন সেগুনের তোরঙ্গের দিকে ছুটে যাচ্ছিল। কম্পিত আঙুলে ও ডালাটি উন্মুক্ত করল। অভ্যন্তরে যা সাজানো তা অবলোকন করে ওর নিঃশ্বাস যেন রুদ্ধ হল। সর্বনিম্নের ওপর প্রথম সারিতে কিছু স্থূল রেকর্ড ছিল, যেগুলোর মোড়কে উপাধি খোদাই ছিল পণ্ডিত কেদারনাথ। রিয়ার অক্ষিপট প্রসারিত হয়ে পড়ল। ও একটি রেকর্ড মুঠোয় তুলে আনল। তার পৃষ্ঠদেশে স্পষ্ট অক্ষরে খোদিত ছিল সুরকার পণ্ডিত কেদারনাথ, শাস্ত্রীয় বিভাগ, জাতীয় সঙ্গীত একাডেমি। ওর কবজি কাঁপতে শুরু করল। তলায় কিছু ফোল্ডার, সাজানো মানপত্র, পদক এবং একটি বিশাল আকার আলোকচিত্র, যেখানে কেদারবাবু জলসার মঞ্চে উপবিষ্ট ছিলেন। হাজার হাজার দর্শক করতালি বাজাচ্ছিল, আর ওনার কাঁধে শ্রেষ্ঠত্বের উত্তরীয় ছিল, ওই ল্যাকি লোক যাকে সে গেঁয়ু ঠাউরেছিল। রিয়ার চোখ থেকে জল গড়িয়ে পড়তে লাগল। তবে আসল চমক এখনো বাকি ছিল। ফোল্ডারগুলোর নিচে একটি পুরনো রোজনামচা রাখা ছিল। রিয়া সেটি খুলল। শুরুর কয়েকটি পৃষ্ঠায় দিনক্ষণ এবং সুরলিপি ছিল। অতঃপর একটি পৃষ্ঠায় পৌঁছে ওর দৃষ্টি থমকে গেল। অদ্য আমার সর্বাধিক প্রতিভাধর শিষ্য আমারই কৃতির অন্যায় প্রয়োগ ঘটিয়েছে, আমার বিশ্বাস চূর্ণ করেছে এবং গোটা জলসার সম্মুখে আমাকে অপমান হজম করতে হয়েছে। আমি ওকে চিরকাল আপন পুত্রের মতো মেনেছিলাম, অথচ ও আমাকেই ধুলোয় মিশিয়ে দিল। রিয়ার কবজি হতে রোজনামচাটি প্রায় পড়েই গিয়েছিল। সম্মুখে খোদিত ছিল, ওই ঘটনার পশ্চাতে আমি মনস্থির করলাম, এবার আমি কেবল শেখাবই না, অধিকন্তু নিজেকে নিশ্চুপ করে ফেলব। কেননা যখন আপন মানুষেরাই বিশ্বাস গুড়িয়ে দেয়, তখন বুলিগুলো মূল্যহীন ঠেকতে আরম্ভ করে। রিয়া হাউমাউ কেঁদে উঠল। ও প্রথমবারের মতো অনুধাবন করল, কেদারবাবুর নিস্তব্ধতা অক্ষমতা ছিল না, ওটা একটি চূর্ণ হওয়া ভরসা ছিল। ওই সাদামাটা ভাব মূর্খতা ছিল না, ওটা এমন এক যন্ত্রণা ছিল যা তিনি ব্যক্ত করতে চাননি। তখনই বাহিরে গেটে মৃদু শব্দ বাজল। রিয়া চমকে গিয়ে পিছনে তাকাল। চৌকাঠে কেদারবাবু উপস্থিত ছিলেন। উনার দৃষ্টি স্থির ছিল, তবে এইবার ওতে একটি জিজ্ঞাসা ছিল, এবং রিয়া প্রথমবারের মতো উনার দৃষ্টিতে নিজেকে খুব ক্ষুদ্র বোধ করছিল। চৌকাঠে দাঁড়িয়ে থাকা কেদারবাবু এবং ভেতরে দাঁড়িয়ে থাকা রিয়া, দুজনের মাঝে কয়েক পলকের ওই নীরবতা যেন কালচক্রকেই থামিয়ে দিয়েছিল। রিয়ার হাত অদ্যাবধি কাঁপছিল, চোখ থেকে জল থামছিলই না। ও তড়িঘড়ি করে রোজনামচাটি বন্ধ করল, অথচ এখন আড়াল করার মতো কিছুই অবশিষ্ট ছিল না।
বাস্তবতার সম্মুখে চলে এসেছিল এবং ওর নিজস্ব মন্তব্যগুলোই বর্তমানে ওর বক্ষে বিঁধছিল। ও আস্তে আস্তে কেদারবাবুর নিকটে এলো এবং কিঞ্চিত না বলেই ওনার চরণের পাশে বসে পড়ল। অধমকে মার্জনা করে দিন পিতামশাই। ওর কণ্ঠ রুদ্ধ হয়ে আসছিল। আমি আপনাকে না চিনে না জেনে এত মারাত্মক অবজ্ঞা করেছি। আমি খুব সংকীর্ণ মানসিকতার মানুষ হলাম। কামরায় এক থমথমে নীরবতা ছিল। কয়েক পলক অবধি কেদারবাবু নিশ্চুপ রইলেন। অতঃপর তিনি অত্যন্ত ধীর কণ্ঠে শোনালেন, ত্রুটি অনুধাবন করলে ব্যক্তি আর নগণ্য থাকে না মা। রিয়া মস্তক তুলল। ওর চোখে গ্লানি স্পষ্ট দেখা যাচ্ছিল। কেদারবাবু পাশে থাকা সোফায় বসতে বসতে শোনালেন, তুমি যা বলেছ তা আমার খারাপ লাগেনি, কেননা ওই লগ্নে ওটা তোমার উপলব্ধি ছিল। তবে কষ্ট তখনই জন্মে যখন আমরা কাউকে না চিনে তার বিচার চাপিয়ে বসি। রিয়া হাউ মাউ কেঁদে ভাসাল। আমি আপনাকে গেঁয়ো বলেছি, অথচ আপনিও এর ঊর্ধ্বে। বলতে পারলই না। কেদারবাবু সামান্য করে হাসলেন। জ্ঞানার্জন কেবল প্রশংসাপত্র দিয়ে মাপে না মা। প্রকৃত শিক্ষা মানবিকতা জাগায় এবং ওটা সব গ্রন্থে পাওয়া যায় না। ওনার ওই মন্তব্যটি সরাসরি রিয়ার অন্তরে গিয়ে বিঁধল। তখনই বাহির হতে সৌভিক এবং মা জননীও কামরার নিকটে চলে এলেন। ওনারা এই সব কিছু শুনলেন এবং ওনাদের দৃষ্টিতেও সামান্য অশ্রু চলে এসেছিল। সংসারের ওই বাঁধন যা কয়েক দিবস যাবৎ থমথমে ছিল, অদ্য যেন চূর্ণ হচ্ছিল। রিয়া মনোবল জোগাড় করে বলল, পিতামশাই, আপনি কি আমাকেও শেখাবেন? খাতা থেকে নয়, মানবিকতা দিয়ে। কেদারবাবু ওর পানে চাইলেন এবং প্রথমবারের মতো ওনার অবয়বে এক প্রশান্তিময় হাসি ফুটে উঠল। যদি অর্জনের আকাঙ্ক্ষা খাঁটি হয়, তবে প্রতিদিনই এক নবীন পাঠশালা হয়। ওই ঘটনার পশ্চাতে সংসারের আবহাওয়া পাল্টে গেল। রিয়া আর ওই রমণীটি রইল না যে অপরের সম্মুখে নিজস্ব শ্বশুরের উপহাস করত। বর্তমানে ওনার নিকটে বসত, ওনার বার্তা শুনত, ওনার বানানো সুর শুনত এবং সর্বাধিক আবশ্যক ওনার নিস্তব্ধতাকে বুঝতে শিখেছিল। কতিপয় সপ্তাহ বাদে সঙ্গীত আকাদেমিতে একটি জলসা ছিল। এবার বেদির উপরে কেদারবাবু দাঁড়িয়েছিলেন এবং অগ্রিম পংক্তিতে বসেছিল রিয়া। ওর দৃষ্টিতে অহংকার ছিল, ওই দম্ভই যা একদা ওর ঔদ্ধত্যে রূপান্তরিত হয়েছিল, অথচ বর্তমানে ওটা যথার্থ শ্রদ্ধায় রূপান্তরিত হয়ে গিয়েছিল। যখনই কেদারবাবু আপন পরিবেশনা সমাপ্ত করলেন, তখনই গোটা হল হাততালিতে ফেটে পড়ল। রিয়ার চোখ থেকে জল গড়িয়ে পড়ছিল। তবে এইবার ওই জল গ্লানির ছিল না, অহংকারের ছিল। জলসার পর ও উনার নিকটে এলো এবং নিচু কণ্ঠে বলল, অদ্য যথার্থই বুঝতে পারলাম পিতামশাই যে ব্যক্তির পরিচিতি তার পরিধানে নয়, তার সাধনায় হয়। কেদারবাবু ওর মাথায় হাত রাখলেন এবং সর্বাধিক বড় তালিম এটাই যে অপরকে তুচ্ছ ভাবার আগে নিজেকে একবার যাচাই করে নেওয়া উচিত। লেন্স আস্তে আস্তে ওই সংসার থেকে দূরে সরে যায়, যেথায় বর্তমানে আত্মীয়তার মধ্যে কোনো নিস্তব্ধতা নেই, বোঝাপড়া ছিল, অবজ্ঞা নয়, শ্রদ্ধা ছিল এবং সর্বাধিক বড় কথা, বর্তমানে প্রত্যেকটি বাক্যের পূর্বে অন্তর দিয়ে ভাবার অভ্যাস ছিল। এইবার দর্শকেরা জানান, আপনারা কি কোনোদিন অপরকে কেবল তার বাহ্যিক রূপ কিংবা নিস্তব্ধতার ওপর ভিত্তি করে মূল্যায়ন করেছেন? এবং যদি অদ্য সুযোগ পান, তবে কি আপনারা তার নিকটে মার্জনা চাইতে পারবেন? মতামতে নিশ্চিত রূপে শোনাবেন, কেননা মাঝে মাঝে একটি বাস্তব আমাদের তামাম দৃষ্টিভঙ্গি পাল্টে ফেলে। তো দর্শকেরা, এই কাহিনীটি আপনাদের কী রূপ লাগল তা আমাদের মতামতের সাহায্যে নিশ্চিত রূপে শোনাবেন এবং যাবার পূর্বে আমাদের ক্লিপে পছন্দ এবং পেজটিকে অনুসরণ করতে ভুলবেন না এবং মতামতে নিজস্ব নাম ও নগরের নাম নিশ্চিত রূপে লিখবেন, যাতে আমাদের আপনাদের স্নেহ এবং ভরসার অনুভূতি হতে থাকে। তো আসুন পুনরায় সাক্ষাৎ ঘটবে ভিন্ন একটি অন্তর্স্পর্শ করা বাস্তব কাহিনীর সঙ্গে।